রুল পেন্সিল দিয়ে নাম্বার দেওয়া এক্সপার্ট, এটা কনসা প্রসিডিওর। তুমি ডেমনস্ট্রেশন নিলে না, এটা কনসা প্রসিডিওর। তুমি টেক্সট মেসেজ করে ক্যান্ডিডেটদের ডেকেছিলে প্রাইমারি ইন্টারভিউতে, টেক্সট মেসেজ করে। বহু ক্যান্ডিডেটের ফোন নম্বর পাল্টে গেছে, তাদের ডাকা যায়নি। আমি একটা উদাহরণ দেই, সান্তালি একটি সাবজেক্ট শিলিগুড়িতে, সেই ক্যান্ডিডেটের ফোনে তাকে রিচ করা যায়নি, তাকে চাকরিটা দেওয়া যায়নি, কারণ ডিউ টাইমে পর্ষদ যোগাযোগ করেনি, প্রাইমারি কাউন্সিল, ফলে তিনি দূরে ছিল, আউট অফ সেশন ছিল, এটাই স্বাভাবিক। এই যে মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এত বড় একটা স্ক্যাম হয়েছিল, তার জন্য তিনি জেল খেটে এসছেন, অথচ কিশোর দত্ত বলছেন যে ওই রিক্রুটমেন্টটা সঠিক, কিন্তু তার জন্য জেল খাটাটা আবার সঠিক। অর্থাৎ সঠিক সুরুক সন্ধান হলে 2014 32,000 শুধু নয়, 2017 আরও একটা বড় অংশের রিক্রুটমেন্ট, অর্থাৎ দুটো ইয়ার মিলে 59,000-এর উপরে শিক্ষক প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসিডিওরাল দুর্নীতি, প্রসিডিওরাল ভুল, ইচ্ছাকৃত ভুল এবং চরম দুর্নীতি, এটা প্রমাণিত হবে এবং এদের চাকরিটাও কিন্তু যাবে। যদি সঠিক তথ্য তালাশ করা যায়, তাহলে আমি বলছি শুধু মানিক ভট্টাচার্য এই দুর্নীতির সাথে যুক্ত থেকে জেল হাজত হয়নি, তৃণমূলের উপর থেকে নিচ অবধি বহু নেতার ফ্যামিলির লোকজনও প্রাইমারি রিক্রুটমেন্টটার সরাসরি সুবিধা গ্রহণ করেছে। তার একটা উদাহরণ আমি আপনাকে বলছি, অনুব্রতর মেয়ে প্রাইমারি শিক্ষিকা হয়েছিলেন, যার বাড়িতে অ্যাটেন্ডেন্ট রেজিস্টার চলে আসতো, তিনি স্কুলে যেতেন না, বসে বসে বেতন পেতেন। আমি জানি না তার চাকরিটা চলে গেছে কি না, এটা কিন্তু ফ্যাক্ট যে একটা বড় অংশের চাকরি প্রাইমারিতে টোটালি বিক্রি হয়েছে বা পলিটিক্যাল মদতে রিক্রুটমেন্টটা হয়েছে। আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্ল্যানগুলো বলেছে, ABCD, পরিষ্কার আমরা একটা একটা করে সব প্ল্যানই দেখে ফেলেছি। লাস্ট প্ল্যানটা ছিল ডি ফর ডিপার্ট, পালিয়ে যাও, এদের থেকে দূরত্ব বজাও, এদের থেকে দূরত্ব, এদেরকে ডিপার্ট করো, ডিপার্চার করে দাও, এদের জীবনের রীতি টেনে দাও, টেনে দিয়েছেন। তিনি তো সঠিক বলেছেন। বলেছেন এ দিয়ে দেখুন কিভাবে গণপিটুনি হলো। বি প্ল্যান বলেছেন, বি প্ল্যানে এদের বিরুদ্ধে মামলা হলো। সিতে এদেরকে লক্ষণরেখা শিখিয়ে দেওয়া হলো, লক্ষণরেখা শোনেনি বলে কি গণপিটুনি মামলা, লালবাজারে ডেকে পাঠানো। ডিতে এখন মুখ্যমন্ত্রীর মনে হয়েছে নাও ইট ইজ এনাফ, এখন এদের থেকে আমার দূরত্ব বজাতে হবে, হাত গোটাতে হবে। এই জন্য দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছেন লক্ষণরেখা বুঝে আন্দোলন করুন, আবার বলছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন আপনারা কি কি আপনাদের দাবি সেগুলো প্লেস করুন। আহারে, রাজ্য সরকার জানেই না এদের কী দাবি, এরা যেন চট করে মঙ্গলঘট থেকে এসে মুভমেন্ট শুরু করে দিয়েছে। ফলে এগুলো হচ্ছে য পলায়তি স জীবন্তী, এই যে বাঁচার রাস্তা, রাজ্য এদেরকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, নতুন রিক্রুটমেন্ট, নতুন করে পয়সা কামাই। এখন এই রাস্তায় হাঁটছে, নতুন ধরনের ছেলে মেয়েদের মধ্যে এবার নতুন করে পয়সা কামানোর একটা পদ্ধতি মাথায় রাখতে হবে। আমি কথাটা কেন বললাম, রাজ্য বলছে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কার্বন শিট দেবে, এটা দেবে, সেটা দেবে, কত পন্থা চুরি আট ঠেকাতে, কিন্তু রাজ্যকে একটাবারও বলেছে যে স্ট্রাকচারটা এই দুর্নীতিটা করেছে, যাদের একটা বড় অংশ জেলে, তাদেরই একটি বড় অংশ ওই এসএসসির ভবনে বসে আছে, ওই বোর্ডে বসে আছে, ওই কাউন্সিলে বসে আছে, ওই আমলাদের একটা বড় অংশ যাদের হাত দিয়ে আরেকটা রিক্রুটমেন্ট হবে, যারা এই ঘুষের স্বাদটা পেয়ে গেছে, পয়সার স্বাদ পেয়ে গেছে, তারা বিশ্বাস করতে পারেন আবার নতুন করে পয়সা কামানোর রাস্তা খোলা হলে তারা ওই রাস্তায় হাঁটবে না। আমরা দাবি করছি কোর্ট বরং এই ছেলে মেয়েগুলো আদালতের কাছে অ্যাপিল করুক, নেক্সট রিক্রুটমেন্টটা হোক কোর্ট মনিটরিং। রাজ্য সরকার এবং তাদের আমলাদের দিয়ে আর কোনো জায়গায় সঠিক রিক্রুটমেন্ট হতে পারে না। কথা 32,000-এর প্রাইমারির রিক্রুটমেন্টার 2014 যে প্যানেল, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 32,000 প্রাইমারি 2014 রিক্রুটমেন্টের ইন্টারভিউ বোর্ডে অন্যতম এক্সপার্টিস হিসাবে আমিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। সেটা আলাদা জিনিস যে ইন্টারভিউটা
আমার সম্পূর্ণ করা হয়ে ওঠেনি। আমি ইন্টারভিউ বোর্ড থেকে আমি সেই সেন্টারটার নামও বলতে পারি, শিলিগুড়ি জোন ওয়াইজ ছোটো ছোটো করে হয়েছিল। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, দেখো প্রমাণ করলে তো এমন অনেক কিছুরই প্রমাণ নেই। আমরা 26,000-এর চাকরি চলে গেছে, তারও তো প্রমাণ নেই বলেই চলে গেছে। আমরা কিছু কিছু প্রমাণ পেয়েছিলাম যেগুলোকে সুপ্রিম কোর্ট বলেছিল টেন্টেড, প্রকাশ্যে যেটা জালিয়াতিটা হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি 2014-তে প্রাইমারির 32,000 যে প্যানেলটা হয়েছিল তার সিংহভাগ, আমি 26,000 নিয়ে এটা বলিনি, কিন্তু প্রাইমারির 32,000-এর সিংহভাগটা ছিল দুর্নীতিগ্রস্ত। কারণ সেটাই কিন্তু ওএমআরের গল্পটা ছিল না, ওএমআরের গল্পটা সেখানে ছিল না। সেখানে ছিল ইন্টারভিউতে 3 জন সদস্যের একটা করে টেবিল, সেখানে 10 নম্বর করে 3 জনের 10-এ 30-এ তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ডিভাইড করা হয়েছিল 3 দিয়ে, গড়ে যা নম্বর পেয়েছিল তার ভিত্তিতে তাদের মেরিট লিস্টে নাম হয়েছিল। এবং তাদের এই ইন্টারভিউ দেওয়ার ক্রাইটেরিয়া ছিল কি, তাদেরকে হতে হবে টেট কোয়ালিফাই। এবার প্রশ্নটা যেখানে দাঁড়িয়ে, প্রশ্নটা হলো এই ইন্টারভিউটা কি সঠিকভাবে হয়েছিল? আমরা জানি ভারত সরকারের আইন বা সারা পৃথিবী জুড়ে শিক্ষকতার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের শর্তটা হচ্ছে আমাকে ইন্টারভিউ বোর্ড বা পার্সোনালিটি টেস্টে গিয়ে ক্লাস ডেমনস্ট্রেশন করতে হয়, মাননীয় শিক্ষককে ক্লাস করিয়ে দিতে হয় এক্সপার্টদের কাছে। এখানে কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল কোথাও হয়নি। এটা ছিল প্রথম বেআইনি কাজ। দেখো, দুর্নীতির তো অনেকগুলো সংজ্ঞা থাকে, তুমি প্রসিডিওরটা ফলো না করলে সেটাও কিন্তু একটা দুর্নীতি, এবং সেটা বড় দুর্নীতি। ত্রিপুরাতে যে 10,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল সেটা কিন্তু আর্থিক লেনদেন দুর্নীতির জন্য হয়নি, সেটা হয়েছিল প্রসিডিওরাল দুর্নীতির জন্য। তুমি একটা বিষয়ে তোমার পদাধিকারী থাকাকালীন দুর্নীতি করেছো, তার জন্য তুমি জেলে গেলে, কিন্তু যেই ঘটনাটার জন্য জেলে গেলে সেই ঘটনাটা নাকি দুর্নীতি প্রমাণিত হয়নি। মানে কি? এটা কী ধরনের সিলি কথাবার্তা। আমি পরিষ্কার বলছি, হাই স্কুলে 26,000-এর 2-4টা ডকুমেন্টস তাও বা আছে যোগ্য অযোগ্যের। প্রাইমারিতে দেয়ার ইজ নো এভিডেন্স, বিকজ সেখানে ওএমআর পরীক্ষাটা হয়নি। টেট কোয়ালিফাই করেছে, সার্টিফিকেটের ভিত্তিতে তুমি প্রাইমারিতে অ্যাপ্লাই করেছো, ইন্টারভিউ বোর্ডে ডেকেছে, ইন্টারভিউর কোনো শিডিউল মানা হয়নি, শুধুমাত্র রুল পেন্সিল, এতগুলো তালিকা, অমুকের নেতার বাড়ির চাকর বাকর সারমেয়র থেকে শুরু করে অনেকে চাকরি বাকরি পরে সবই পেয়ে গেছে, বাড়ির গবাদি পশুরাও পর্যন্ত হয়তো প্রাইমারিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। 26,000-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চাকরিহারা ছিল, চিন্ময় মণ্ডল সহ আরও অনেকেই কালকে গেছিল বিকাশ রঞ্জন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দেখা করতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে পরীক্ষা দিতেই হবে। কিন্তু যারা চাকরিহারা রয়েছে তারা আজকে যে বৈঠক, সেই বৈঠকে তারা পেশ করতে চাইছে যে পরীক্ষা না দিয়ে চাকরিটা কিভাবে বাঁচানো যায়, এবং পরীক্ষা তাদেরই দেওয়া উচিত যারা নতুন আসছে, তাদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে নতুনরা চাকরি করবে। বিষয়টি নিয়ে আপনি কি বলবেন, এটা কতটা প্রাসঙ্গিক? না দেখ, বিকাশবাবু ল অফ কমন সেন্সের ভাষায় কেসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে প্রথম দিন থেকেই বলে আসছে, মেধা তালিকা প্রকাশ না করলে কোনোভাবে এই চাকরি বাঁচানো যাবে না, সঠিক প্রমাণিত হয়েছে। দ্বিতীয়, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে দীর্ঘ তালবাহানা, হাইকোর্টের তালবাহানা, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অযোগ্যদের বাঁচানো, ক্যাবিনেটদের বাঁচানোর ফন্দি ফিকির থেকে আজকে যে উদ্ভূত পরিস্থিতি, তার সাপেক্ষে বিকাশবাবু সঠিক কথাটা বলেছেন, কারো আর বেঁচে বেরোনোর রাস্তা নেই। খুব হতাশাজনক হলেও সত্যি, একটা বড় অংশের যোগ্য ক্যান্ডিডেটরা যারা দীর্ঘ চাকরি করছে, যাদের পরিবার হয়ে গেছে, সন্তান আছে, তাদের কিন্তু চাকরিটা বাঁচবে না। কারণ এই সরকার রিভিউ পিটিশন দাখিল করার আগে এমএটা করে দিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এবং এই সরকার মেনে নিয়েছে, আন্ডারটেকিং দিয়েছে তারা 31শে মের মধ্যে রিক্রুটমেন্টের প্রসিডিওর করবে, তা না হলে এদের যে 31শে ডিসেম্বর অবধি এই ইয়েটা দিয়েছে রিলিফ, সেটা তুলে নেবে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সরকার যদি 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা নতুন করে শেষ না করে, তাহলে বড় অঙ্কের ফাইন হবে। একদম মামলা ধারাতে পরিষ্কার লিখে দেওয়া আছে
এই জায়গায় গিয়ে রাজ্যের আর কিছু কিন্তু করণীয় নেই। যেটা করণীয় এই মুহূর্তে, যদি রাজ্য সরকার লিস্টটাকে বের করে মেধা তালিকাটাকে প্রকাশ করে এদের সামাজিক সম্মানটা বাঁচাতে পারে, আর যদি তারপরেও তথাকথিত কিউরিটি পিটিশনের মর্মে মাননীয় সুপ্রিম কোর্ট রেসপন্স করে অতি দ্রুত যেন মেধা তালিকাটা জমা দিয়ে অন্তত যারা মেধা সম্পন্ন জাতের পরীক্ষা দিলে তারা হয়তো আর চাকরি পাবে না, কারণ তারা এতদিনে চর্চা পড়াশোনার থেকে বহু কোর্স দূরে চলে গেছে। আর লড়াইটা হবে কিন্তু প্রায় 22 থেকে 23 লক্ষ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ইয়েতে, মাঝখানে কিছু টেন্টেড ক্যান্ডিডেট বাদ দিলে। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, এদের নতুন করে যোগ্য হলেও চাকরি পুনরায় পাওয়াটার কিন্তু সম্ভাবনা প্রায় শূন্য। তারপরেও আমি সমর্থন করছি বিকাশবাবুকে, ফিরদৌস শামীমকে, যে এরা কিন্তু আইনের পরিভাষাতে রাজ্য যেভাবে একটার পর একটা পদক্ষেপ নিয়ে এদেরকে বা দুর্নীতিগ্রস্তদের আড়াল করে কার্যত নিজের দলকে বাঁচাতে চেয়েছে তৃণমূলকে, তার চরম পরিণতি কিন্তু পরিষ্কার। তৃণমূল কিন্তু আর এদের চাকরি ফিরিয়ে দিতে পারবে না। দেওয়াল লিখন, সময়ের বাস্তবতা একটাই, এদের আবার পরীক্ষায় বসতে হবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর 46টি দপ্তর পুরোপুরি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত। শিক্ষা জেলে, স্বাস্থ্য জেলে, খাদ্য জেলে, 3টে মৌলিক অধিকার জেলে। তারপরেও আমরা কোন ভরসায় আরেকটা রিক্রুটমেন্ট করতে দেব? কুণাল ঘোষ তো বলছেন যে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, শকুনের রূপ হিসাবে গরু মরে না, বিকাশ রঞ্জনরা চাকরিটা খাওয়ার চেষ্টা করছে, আর আপনি বলছেন যে না, মুখ্যমন্ত্রী সাহায্য করছে না। কিন্তু একেবারে কুণাল ঘোষ বারংবার প্রেস মিটের মাধ্যমে বলেই যাচ্ছে। হ্যাঁ, কুণালবাবু বলেছেন। কুণালবাবু, তাহলে কুণালবাবুর এই কথাটা আপনারা মানছেন, তাহলে কুণালবাবুর ওই কথাটা মানেন না কেন? কুণালবাবু যখন পিজন ভ্যানে দাঁড়িয়ে বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী সারদার টাকার বেনিফিশিয়ারি, তার বাড়িতে বস্তা বস্তা টাকা গোনা হয়েছে, হ্যাঁ, এটা বলেছিল তাকে সাথে আমাকে সিবিআই ইডি যেন মুখ্যমন্ত্রীর সাথে আমাকে মুখোমুখি বসিয়ে তদন্ত করে, ঠিক আছে, আমি সব বলে দেব বলেছিল। তো তার আঁকা ছবি নাকি 2 কোটি টাকা কিনেছিল সারদার মালিক, এগুলো তো আপনি বলিনি। এই কথাগুলো কি উইথড্র করেছিল কুণালের কথা ছাড়ুন, কুণাল নিজেই হয়তো ভুলে যায়। সকালে বলে এই তো কোর্ট রুল জারি করেছে, হ্যাঁ, ও কি বলে না বলে ও নিজেই জানে না। ও আসলে একটা ব্যালেন্সিং খেলা খেলে দলের ভিতরে, কখনো অভিষেকের পক্ষে বলে, কখনো মমতার পক্ষে, কারণ ওকে তো ভেসে থাকতে হবে রাজনীতিতে। আর মুখ্যমন্ত্রীরও অনেক কম্পালশন আছে, ওকে ভাসিয়ে রাখতে হবে, কারণ ও যদি আরও কিছু মুখ দিয়ে বের করে ফেলে তাহলেই তো মানে কেলোকীর্তি হয়ে যাবে। আমি আপনাকে পরিষ্কার বলছি, দেখুন, কুণালবাবুরা, দলের দ্বন্দ্বমুণ্ডের কর্তা মুখপাত্ররা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত থেকে জেলে গেছেন। অভিযোগ প্রমাণিত আজ না হোক কাল হবে। এরা প্রত্যেকে বেড়ালের মাছ খাওয়ার মতন মাছের টেস্ট পেয়ে গেছে। এরা আরও দুর্নীতি করবে। আমাদের দাবি থাকবে, এই ভাইয়েরা যারা চাকরিটা হারালো, হতে গিয়েছিল শিক্ষক, হয়ে গেল বেকার, কেউ হয়ে গেল শিক্ষাকর্মীর থেকে ভাতাজীবী, এইটা ভারতবর্ষের কেন পৃথিবীর ইতিহাসেও হয়তো অভিনব এবং বিরল থেকে বিরল। এই জায়গার থেকে বেরোতে হবে। এই ছেলে মেয়েগুলোকে, বাঙালি ছেলে মেয়েগুলোকে বাংলা শিক্ষার স্বার্থে এরা দাবি করুক সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে, যে হয় আমাদের চাকরিটা যোগ্য সেগ্রিগেট করে বাঁচিয়ে রাখুন, কিংবা কোর্ট মনিটরিং নতুনভাবে রিক্রুটমেন্টের ব্যবস্থা করুন। এই সরকার কিন্তু রিক্রুটমেন্ট আবার জালিয়াতি